আমির হাওলাদার, এক ছদ্মবেশী উপাখ্যান। লেখনীতে ইলিমা বেহেরোজ। পর্ব সংখ্যা ৫। অলন্দপুর জামে মসজিদ থেকে তখন ঈশার আজান ভেসে আসছে। আজ পবিত্র রমজানের প্রথম তারাবি। গ্রামের সাধারণ ধর্মাবলম্বী মানুষেরা মাথায় টুপি জড়িয়ে হাতে লণ্ঠনের মিন্টমিট আলো নিয়ে ধীর পায়ে মসজিদের দিকে অগ্রসর হলো। অন্যদিকে মাদিনী নদীর ঘাটে নিঝুম গা ছমছমে অন্ধকার। ঘাটের নোঙর করে আসছে হাওলাদারদের বিশাল দুটো মালবাহী কার্গো জাহাজ। দরিয়া কুসুম দরিয়া সম্পাদনা নামধারী এই দানবদাহী নৌজাহান দুটি সাওয়াব হয়েছে একদল বাউল, সঙ্গে তাদের হারমোনিয়াম, ঢোল আর খমন। দীর্ঘ জলঘাতের পথ এগিয়ে কাটানোর জন্য এদের আনা হয়েছে। তাছাড়াও সারা রাতের ওপর পাটাতনের উচ্চস্বরে দৈব্য আর ফুর্তি চলছে। দূর থেকে একে কোনো বিত্তবান ব্যবসায়ীর প্রমোদ ভ্রমণ বা জাঁকজমকপূর্ণ বিয়ের আনন্দযাত্রা বলে ভ্রম সৃষ্টি হবে। কেউ সন্দেহ করবে না ভেতরে কি হচ্ছে। আমিরের কথা মতো রেদওয়ান নিজের অসুস্থ শরীর নিয়েই পাতাল ঘর থেকে মেয়েগুলো বের করে নিয়ে আসলো। তারপর জঙ্গলের পেছন দিয়ে দ্রুত ট্রলারে করে তাদের নির্দিষ্ট ঘাটে নিয়ে আসা হলো। এক প্রকার জোর জবরদস্তিপূর্বকভাবে ঠেলে ঠুলে ঢুকিয়ে দেওয়া হলো কার্গের অন্ধকার গলে। খোলের গভীরতা নির্মাণ করা হয়েছে এক গোপন কুঠরি, বড় বড় প্রাময়েলের ড্রাম দিয়ে। এমন নিপুণভাবে কৃত্রিম দেওয়াল তৈরি করা যেন বাইরে থেকে কোনাক্ষরে বোঝার উপায় নেই সেখানে কোনো কুঠরি বা মানুষের অস্তিত্ব থাকতে পারে। ড্রামগুলোর ফাঁকে সূক্ষ্ম ছিদ্র রাখা হয়েছে আটককৃত ২৭ জন কিশোরী ও তরুণদের বয়স ১৬ থেকে ২২-এর কোঠায়। এদের অধিকাংশ গার্মেন্টসের চাকরি কিংবা বিত্তবান পরিবারের গৃহকর্মের প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জের অত্যন্ত গ্রামগুলো থেকে নিয়ে আসা হয়েছে ফুসলিয়ে ফাসলিয়ে। কুঠুরির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, ভাবসা গরম আর কেরোসিনের উদ্ঘট গন্ধ। প্রতিটি মেয়ের হাতের পাটের রশি দিয়ে হালকা করে বাঁধা, মুখে গামছা গোছা। তাদের প্রকৃতিক কাজের জন্যই রাখা হয়েছে। মাত্র দুটো মাটির বড় চারি, আর পেট পূজার জন্য পড়ে আছে কয়েক বালতি শুকনো চিরা আর গুড়। জাহাজ যখন ছাড়া হয় আমির তখন পাটাতনের ওপর দাঁড়িয়ে নিবিষ্টভাবে দাঁত দিয়ে নখ কাটছে। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, শোল থেকে কিচ্ছুরিত উগ্র আতরের সুবাস চারপাশে বাতাসে মমক করছে। কিছুক্ষণ আগে সে মসজিদ হাওলাদারের সাথে পাশের গ্রামের সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে মসজিদে নামাজ আদায় করে এসেছে। গ্রামবাসীদের অভাব অভিযোগের বিস্তার শুনেছে, আশ্বাস দিয়েছে দ্রুত সব দাবি পূরণের। পুরো হাওলাদার পরিবারের জনসম্মুখে ছদ্মবেশী সজ্জন হিসেবেই নিজেকে তুলে ধরতে পারজ্ঞ। আনন্দপুর গ্রামের গেলেও আমিরের সুকৌশলে আটপাড়া এড়িয়ে গেছে। পদ্মজা জানে তার স্বামী চট্টগ্রাম যাচ্ছে। যদি কোনোভাবে পূর্ণা চিঠিতে তাকে আনন্দপুর আগমনের খবর ফাঁস করে দেয় তবে পদ্মজা সন্দেহ করবে, তার মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে। তাই ঝুঁকি না নিয়ে সে ওই দিকটাই ছায়া মারানি। যদি আম্মা রানী পূর্ণা প্রেমা আর প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছিল। দুই জাহাজে মোট মোতায়েন করা হয়েছে ১৫ জন বিশ্বস্ত ও দুর্ধর্ষ দেহরক্ষী। তাদের পরনে সাধারণ লুঙ্গি আর হাফ হাতা শার্ট থাকলেও প্রত্যেকের কোমরে গোজা আছে রিভলভার এবং বস্তায় মোড়ানো আধুনিক আগ্নেয়াস্ত্র। সরেং চালক। ঘরের পাশে আমিরের জন্য বরাদ্দ করা হয়েছে বিশাল কেবিন, যার মেঝেতে দামি জাজিম আর ধবধবে সাদা চাদর পেছানো। জাহাজ যখন কিশোরগঞ্জের আজমিরিগঞ্জ জলসীমা অতিক্রম করে আমির তখন মাস্টার কেবিনে ছদ্ম সংলগ্ন খোলা অংশে আয়েশ করে শুয়ে আছে। পাঞ্জাবি বদলে সে এখন একটা সেন্ডু গেঞ্জি পরেছে, তার সাথে চেক লুঙ্গি। পিঠের নিচে একটি শীতল পাটি, তার তলায় পুরো জাজিম, মাথার নিচে ধবধবে সাদা নরম বালিশ। পাশে একটা ছোট কাঠের টেবিলের উপর রাখা পুরনো রেডিও, মাথার উপর বিশাল উন্মুক্ত আকাশ। আমির একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলো, মাঝে মাঝে আর চোখে পাশের দরিয়ায় সম্পানের দিকে নজর রাখছে। সেখানে তার অনুচররা বিড়ি ফুঁকছে আর রেদওয়ান খালি গায়ে পাটাতনের উপর অস্থিরভাবে পায়চারি করছে।
আমির সজোরে চেঁচিয়ে উঠল, এই শালা, খোলের খবর কি? মালগুলো জ্যান্ত আছে তো? ওপাশের জাহাজ থেকে রিদন হাতের ইশারায় জবাব দেয়, ঠিক আছে। হঠাৎ তার গা ঘিয়ে কেউ যেন শুয়ে পড়ল। আমির আকাশ থেকে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়েছিল। অবগত ব্যক্তিকে সে দিকে দৃষ্টি নিবদ্ধ করলো না। আমির মাথা না ঘুরিয়ে অনুশোচ্য স্বরে বলল, ঘুমাস না কেন? নবাব কিছুক্ষণ নীরব থেকে নিরসক্ত গলায় বলল, এমনি। নবাব স্বাভাবিকভাবে মিতভাষী এবং অন্তর্মুখী। আন্ডা কিংবা অনর্থ বাক্য ব্যয় করে না সে, এটাই তার স্বভাব। সে নিজের একাকিত্ব বলয়ে বন্দি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যখন নিঃসঙ্গতা তাকে চারপাশ থেকে গ্রাস করে, তখন ছায়ার মতো আমিরের আশেপাশে চুপচাপ বসে থাকে। আমির প্রশ্ন করলে তবেই সে উত্তর দেয়। আমির পুনরায় প্রশ্ন করলো, মায়ের কথা মনে পড়ে? নবাবের ঠোঁটে ম্লান হাসি ফুটে ওঠে। নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, তোর জীবনের লক্ষ্য কি? যা ছিল তা তো পূরণ হয়েছে, এখন টাইটানের লক্ষ্য আমার লক্ষ্য। কথাটি বলতে বলতে নবাব আমিরের দিকে তাকালো। আমিরের দৃষ্টি বিনিময় করে সরাসরি জানতে চাইলো, তোর কি আফসোস হয় নিজের বাপকে খুন করার জন্য? নবাবের চোখে মুখে কোনো অপরাধবোধের চিহ্ন মাত্র নেই। সে নির্বিকারভাবে বলল, ও আমার বাপ ছিল না, কেউ আমার মাও না। যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে আফসোসের কোনো সুযোগও নেই। আমি পুনরায় মুখ ঘুরিয়ে নিল আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে। নবাবের জন্ম 1978 সালে। তার জন্মদাতা ছিল ভিনদেশী এক সুদর্শন পুরুষ, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা ভারতের একটি উচ্চবিত্ত শিক্ষিত প্রফেসর। সিলেটের অতি সাধারণ পরিবারের তরুণীর প্রেমের মায়াজালে আবদ্ধ হয়ে সে শিক্ষিত পশুটি শেষ পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গর্বে নবাবকে রেখে লোকচক্ষুর আড়ালে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। লোকলজ্জায় তার দরিদ্র কষাঘাতে পিষ্ট হয়ে নবাবের মা শেষমেশ শহরের নিষিদ্ধ পল্লীতে আশ্রয় নিতে বাধ্য হয়। নবাবের বয়স মাত্র 5। তখন তার মা তাকে এতিমখানায় ফেলে চলে যায়। সে এতিমখানায় তথাকথিত এক ধর্মীয় লোকাবাসের নরপশুর লালসার শিকার হতে হয় নিষ্পাপ নবাবকে। তখন সে তার কাছে পৃথিবীর বাবা মানে পলাতক প্রতারক, মা মানে সেই জননী যে সন্তানকে নরকের আগুনে ফেলে দিয়ে চলে যায় শুধুমাত্র প্রেমিকের প্রতি ঘৃণা বলে। নবাবের বয়স যখন 9, তখন আমির তাকে বলৎকার থেকে উদ্ধার করে নিজের আস্থানে নিয়ে আসে। অতি অল্প বয়সে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের নানা অপকর্মে। 13 বছর বয়সে নবাব জানতে পারে তার প্রফেসর পিতা আবারও কোনো দপ্তরিক কাজে এই অঞ্চলে এসেছে। সংবাদটি শোনা মাত্র নবাবের ভেতরের প্রতিটি শোধের দাবানল জ্বলে ওঠে। আমির উৎসাহের সাথে হাতে তুলে দিল অস্ত্র। নিজের জন্মদাতাকে হত্যার মাধ্যমেই নবাব অপরাধ জগতে অভিষেক ঘটে। তার সাহস এবং বুকচিরা ঘৃণা দেখে আমির কখন যেন তাকে নিজের খুব কাছে টেনে নেয়। আর নবাবও হয়ে ওঠে আমিরের একনিষ্ঠ ছায়াদের একজন। নবাব নিস্তবতা ভেঙে ডাকলো, টাইটান। আমির কোনো প্রত্যুত্তর প্রস্তুত দিল না। তার স্থির দৃষ্টি নিবদ্ধ মহাকাশের অসীম শূন্যতায়। চারদিক শাসা করছে, শব্দ হচ্ছে হু হু বাতাসের। নবাব পুনরায় প্রশ্ন করলো, এত লোকবল থাকতে ঘর সংসার ফেলে আপনি নিজে এলেন, এই কাজটা কি তো আমরাই করতে পারতাম? আমি দীর্ঘ শ্বাস ফেলে বলল, এই ব্যবসা আমার সব নবাব। এখানে বিন্দুমাত্র ভুল হলে সব ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বের যে প্রভাবশালী খদ্দরদের কাছে এই মেয়েদের পাঠানো হবে। তারা ক্ষমতাধর এবং খামখেয়ালি। তাদের নির্দিষ্ট কোনো উৎসব বা ঘরোয়া পার্টির জন্য ঠিক নির্দিষ্ট মুহূর্তে চালান পৌঁছাতে চাই। সময় মতো ডেলিভারি দিতে ব্যর্থ হলে তাদের অসম্মান করা হয়, আর সেটা আমি গুণাক্ষরেও হতে দিতে পারি না। যখন আরো বড় হবি তখন সব দায়িত্ব নিজের কাঁধে নিবি, তখন এই অস্থিরতাটা বুঝবি। বিজিবি হেডকোয়ার্টারে উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে আগে থেকে আলোচনা করা হয়েছে, যিনি হয়তো মাত্র 2 ঘন্টার জন্য নজরদারি শিথিল করবেন। এই নির্দিষ্ট সময়টুকুর মধ্যে সীমান্ত পার হতে হবে। অপারেশন বেঁচে যাবে যদি পার হতে না পারে। এই টাইটান শিডিউল আমিরকে স্থির হতে দেয় না। একবার ডিল চূড়ান্ত হয়ে গেলে এবং অগ্রিম অর্থ পকেটে ঢুকলে সেখান থেকে পিছু আসার কোনো পথ খোলা থাকে না। হয় পণ্য পাঠাও, নয়তো মৃত্যুবরণ করো।
তাই তো চালানের সময় আমি এক মুহূর্তের জন্য শাস্তি পাই না। সামান্য বিচ্যুতি মানে তার তিলে তিলে গড়ে তোলা ঘরে তাসের ভাঙন ধরা। নবাব সবাই জানে, এই জগতের সবাই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটছে। বিদেশি বিত্তশালী খদ্দেরদের কোনো ওজন আপত্তি শোনা যায় না। তাদের কাছে কথা মানেই কথা। কেউ আমাদের দিকে তাকিয়ে আছে নবাব। আমির আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে শান্ত গলায় কথাটি বলল। আমিরের অদ্ভুত এই ক্ষমতা এটা। সে মানুষের উপস্থিতি কিংবা তার উপর নিবদ্ধ চোখের দৃষ্টি অলৌকিকভাবে টের পেয়ে যায়। নবাব বিভ্রান্ত হয়ে আশেপাশে তাকাতেই আমির নিচে স্বরে যোগ করে, সারেং ঘরের দিকে। নবাব চট করে সারেং ঘরের দিকে তাকাতেই বাবুর্চি দ্রুত আড়াল হয়ে গেল। সে এতক্ষণে এক দৃষ্টি আমিরের দিকে তাকিয়েছিল। আমির ভাবলেশীন কণ্ঠে শুধালো, ও হঠাৎ আমাদের দেখছিল কেন? নবাব কিছুক্ষণ সে অন্ধকার কেবিনের দিকে তাকিয়ে থাকে, পরিস্থিতিটা বিশ্লেষণ করলো। তারপর খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও বেইমানি করবে, বিশ্বাসঘাতক। আমির পাল্টা প্রশ্ন করলো, কার কাছে বিক্রি হতে পারে বলে মনে হয় তোর? নবাব সময় নিল, ছোট করে উত্তর দিল, এমপি বজলুল হক। এরপর দুজনে অদ্ভুতভাবে চুপ হয়ে গেল, যেন এইমাত্রই তারা খুব সাধারণ কোনো আলোচনা সেরেছে। একজন মানুষের এমন পলাতক চাহনি দেখে সে যে বেঈমান এবং কার কাছে বিক্রি হয়েছে সেটা নিমিষে ধরে ফেলল। তাদের মতো দুষ্ফলক ছাপও নেই। আমির পাটাতন ছেড়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। সেই বাবুর্চি কি এখনই পাকড়াই করতে হচ্ছে না। তার গন্তব্য সেহরি দস্তরখানা। স্রষ্টার ইবাদত বন্দিগিতে তার কোনো আগ্রহ নেই, তবুও খেতে যাচ্ছে কেবল একটি নামকে কেন্দ্র করে, পদ্মজা। পদ্মজা সেহরি খেলে সারাদিন উপোস করবে, আর সে আত্মসুখে মগ্ন হয়ে উদাসপূর্তি খাবে তা না। এমন বৈষম্য তার প্রেমানুভূতি পরিপন্থী। মূলত প্রিয়তমার খোঁজার সাথী হতেই তার সেহরি খাওয়া। নবাব দীর্ঘ শ্বাস ফেলল। হঠাৎ করে পুরনো এক স্মৃতি মনে পড়ল। একবার এক ওয়াজ মাহফিলে অভিযান চালাতে গিয়ে এক বক্তার মুখে শুনেছিল, তুমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ তাকেই তোমার কাছ থেকে আগে কেড়ে নিবে। হঠাৎ কেন জানি অশুভ স্মৃতি উদয় হলো। তা নবাবের বোধগম্য হলো না। সে মাথা নেড়ে অমঙ্গলের জনক চিন্তা ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো। খাবার খেতে খেতে নিজের অজান্তে আমির অতীতে ডুবে গেল। পদ্মজাকে প্রথম দেখার লগ্নটি তার সাজানো গোছানো নিস্তরণ পৃথিবীটা এক নিমিষে লণ্ডভণ্ড করে দিয়েছিল। বাড়ি ফেরার পর রাত যত গভীর হচ্ছিল, তার চোখে ঘুম তত যোজন যোজন দূরে চলে যাচ্ছিল। বিছানায় শুয়ে ছটফট করছিল, এপাশ থেকে ওপাশ, কোথাও স্বস্তি মিলছিল না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে কেবল শুধু 16 বছরের কিশোরীর অধিকার। পদ্মজা ভীতমায়াবী চোখের চাহনি কি যে এক জাদু ছিল। তার দীর্ঘদিনের অর্জিত কাঠিন্য হিতাহিত জ্ঞানকে তছনছ করে দিয়েছিল। পরিস্থিতি যখন সহ্যসীমা ছাড়িয়ে গেল, তখন মাঝরাতে সেই অনেকটা উন্মাদ হয়ে গিয়েছিল। বিছানা ছাড়লো, দ্রুত প্রায় মসজিদ হাওলাদারের ঘরের দিকে গেল। উন্মাদের মতোই দরজায় করাঘাত করতে শুরু করলো। আব্বা, আব্বা, দরজা খোলেন আব্বা। ভেতর থেকে ফারিয়া বেগম আতঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসেন। সামনে বিধ্বস্ত আলুথালু আমিরকে দেখে তিনি শিউরে ওঠে। কি হয়েছে বাবু? শরীরটা খারাপ লাগতেছে? আমির মাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা ঘরে ঢুকে মজিদ হাওলাদারের খাটের পাশে গিয়ে দাঁড়ায়। মজিদ হাওলাদার নাকি চশমাটা দিয়ে বিমোর মুখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আমির হুড়মুড়িয়ে সুরে বলে, আব্বা, কালকেই সালিশ। আমি মানি না, কোনো বিচার আচার হবে না। আপনি যেভাবে হোক পদ্মজাকে এই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমি ওকে বিয়ে করতে চাই। মজিদ হাওলাদারের কপালেও গভীর ভাঁজ পড়ে এবং গম্ভীর স্বরে বলে, তোর কি মাথা ঠিক আছে? সন্ধ্যায় গ্রামবাসী তোদের এক বাড়িতে হাতে নাতে ধরছে, পুরো এলাকা সিসি পড়ে গেছে। আমি ইউনিয়নের চেয়ারম্যান, অথচ কলঙ্কাটার খোদ আমার নিজের ঘরে এসে পড়ছে। তুই অবস্থা বিয়ে করতে চাচ্ছিস? আমির উন্মাদের মতো বলেই চলল, ঠিকই শুনেছেন। লোকে যারা নিয়ে অপবাদ দিয়েছে, সেই কলঙ্কিনীকেই আমি সসম্মানে এই বাড়ির বউ করে তুলব। আপনি ব্যবস্থা করেন। পরে দেখার পর থেকে আমার শরীরে আগুন জ্বলতেছে। আমি নির্ঘাত মরে যাব আব্বা। আমার ঠান্ডা কলিজায় আগুন লেগে গেছে। আম্মা কিছু বলেন। ছেলের বিধ্বংসী রূপ দেখে ফারিনা বেগম ভরকে গেলেন। অস্ফুট স্বরে বলল, কষ্ট কি বাবু? সেরি তো ছোট। আচ্ছা, হেটা ব্যাপার না।
লোকে কি কইব, ভাবু করো না সত্যই। এই জন্যই তুই তড়িঘড়ি কইরা বিয়া করতে মুখ ঢাকবার চাইতাছোস। আমির পাশের টেবিলের ওপর সজোরে একটা থাপড়া মেরে বসলো। বলো, কেলেঙ্কারি হইলে হোক, সব উল্টাপাল্টা হইয়া যাক, তাতে আমার কি? আমি কিছু জানি না, কিছু বুঝবারও চাই না। আমি শুধু পদ্মজাকে চাই, এখনই চাই। মজিদ হাওলাদার এবার শাসালেন, শাসানোর সুরেই ধমক দিলেন। মাঝরাতে ঘরের ভেতরে এসে কি তামাশা শুরু করেছিস তুই? তামাশা না পা, ওই মেয়েটা দেখার পর থেকে আমার জান আমার খাঁচায় টিকতাছে না। ছেলের কথায় ফারিনা বেগম হতবিম্ব হয়ে চেয়ে রইলেন। যে আমির হাজার চেষ্টা করেও বিয়ের পিড়িতে বসাতে পারেনি, সে আজ এমনভাবে আঁকুপাকু হচ্ছে যেন বহু জনমের প্রেম হাঁপানি রোগের মতো শ্বাসকষ্টর মতোই ওঠানামা করেছে। বিস্ময় সামলে নিয়ে তিনি বললেন, আজ হানজাব না না দেখলি ওই শরীরে। তখন কি হয়েছে আম্মা? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ওরে ছাড়া আমার দম আটকায় আসতেছে। এই যে দেখেন, নিজের হাতটা আমার নাকের কাছে ধরেন, দেখেন আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না। আপনারা কেন বুঝতেছেন না? ওরে আমার এই ঘরে চাই, আমার বুকের ভেতর চাই। ওরে না পাওয়া পর্যন্ত আপনার ছেলে কিন্তু এক মুহূর্তের জন্য চোখ বুঝবার পারবো না। রাজি হয়ে যান আব্বা, দয়া করে রাজি হন। মজিদ হাওলাদার পাথরের মতো গভীর গলায় বলল, আগামীকালের সালিশেই এর একটা বিহিত হবে। বিহিত মানে কি? ওরে অন্য কোথাও পার করে দেবেন নাকি কোনো শাস্তি দেবেন? খবরদার আব্বা। আমির বিদ্যুৎ বেগে বাবার পায়ের কাছে বসে পড়ে। আপনি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠান, কাল বিচারের আসরে ফয়সালা হবে যে পদ্ম যে বাড়ির বউ হয়ে আসবে। আব্বা আম্মা, আপনারা কি চান? আপনাদের এই জোয়ান ছেলে একটা মেয়ের জন্য রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরুক? আমাকে তো চেনেন, আমি যা একবার ধরি তা না পেলে কি ঘটাতে পারি। ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যান। ছেলের লাগামহীন উন্মাদনা, চোখের হিংস্রতা আকুতি দেখে মজিদ হাওলাদার আর ফরিনা বেগম নির্বাক হয়ে গেল। একে অপরের দিকে চাইলেন। এই তুফান থামানো সাধ্য তাদের নেই। খাবার নাড়াচাড়া করতে করতে আমির আপন মনে হেসে ফেলল। তৃষ্ণার্ত সেই দিনের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পরদিন সালিশের আসরে পদ্মজাকে একবার দেখার অপেক্ষায় পুরো রাত সে চোখের পাতা এক করতে পারেনি। কি অদ্ভুত পাগলামো, তাই না? আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিল তাকে। 28 বছরের পোরখা পুরুষ আমির সেদিন প্রথম প্রেমে পড়া কিশোরের মতোই দেখাচ্ছিল। বিয়ের তারিখ পাকাপোক্ত হওয়ার পর আমিরের অস্থিরতা কামার বদলে যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। আমিরের বিশ্বস্ত কাজের লোক মকাকে বলতাপা করে সে দিনরাত মোড়ল বাড়ির আশেপাশে টহল দিতে লাগলো। দবদবে সাদা আদি পাঞ্জাবি আর পায়জামা পরে রাজপুত্রের বেশে টই টই করে ঘুরত। উদ্দেশ্য একটাই, যদি দৈবভাবে পদ্মজার ঝলক একবার দেখা মেলে, মাঝরাতে টিনের বেড়ার ওপর দিয়ে উকি দেওয়ার। কিন্তু কপাল তার সহায় ছিল না। প্রতিবারই সে পদ্মজার মা হেমলতার তীক্ষ্ণ তেজস্বী চাহনির সামনে পড়ে যেত। আমি তখন আমতা আমতা করে লাজুক ভঙ্গিতে এগিয়ে গিয়ে আম্মা বলেই নিচু হয়ে যেত। হেমলতার পাশে সালাম করত। এমনও দিন গেছে যেদিন 8 বার মুখোমুখি হওয়ায় সে 8 বারই কমদমুষি করেছে। হেমলতা বুড়ো কোচকে বলেছিলেন, একদিনে 8 বার সালাম করলে সব বাড়ে কিনা জানি না, তবে বিরক্ত ঠিকই বাড়ে। তোমার কি কোনো কাজ নেই? পরদিন ভর দুপুরে উঠান জনশূন্য দেখে আমির পা টিপে টিপে প্রায় ঘরে ঢুকে পড়েছিল। ঠিক তখনই আড়াল থেকে হেমলতা গমগমে সরে তীরের মতোই দিয়ে আসে, বাড়ি যাও আমির। আমির থমথম খেয়ে চোরের মতো কষ্ট হাসিয়ে সে কোনো মতে বলল জি, বলে দ্রুত পায়ে বাড়ির সীমানা থেকে পার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ঠিকই ফিরে এলো নির্লজ্জের মতো। সেই দিন বিকালে মরা রোদে গ্রাম্য পথ থেকে মায়াবী হয়ে উঠে আসছিল। আমির পাঞ্জাবি কোট সামলাতে সামলাতে মগাকে নিয়ে হাঁটছিল বাড়ির পথে। এমন সময় হঠাৎ পড়ে গেল পূর্ণা। আমিরকে দেখা মতো পূর্ণা নাক কুচকে গেল, ঠোঁট উল্টে সে সজোরে মুখ ভেঙচি দিল। তারপর গটগট করে পাশ কাটিয়ে গেল। আমির হকচকিয়ে গেল, পরক্ষণে অষ্টআশিতে ফেটে পড়ল। মগার কাঁধে একটা চাপড় মেরে বলল, দেখলি তোরে কেমন সুন্দর করে মুখ ভেঙচি দিল? জি না, আমারে না, ওইটা আপনারে দিছে। এক নিমিষে আমিরের ঠোঁটের কোণে থেকে হাসি কর্পূরের মতো উবে গেল। বিস্ময়ে বুড়ো কোচকে পেছনে ঘুরে তাকালো। পূর্ণা কয়েক কদম দূরে গিয়ে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে ক্ষীণ চোখে নজর হানছে। পদ্মজার মতো রূপবতীর জন্য আমিরের মতো কালা পাত্রকে সে কিছুতে দুলাভ হিসেবে মেনে নিতে পারছে না। আমিরের চাহনি দেখে চোখের দিকে তাকিয়ে পূর্ণা পুনরায় জিভ ভেঙচি কাটল।
এবার বিকট মুখে ভেঙচি দিল আর অসন্তোষ জানিয়ে দিল। আমির এবার সত্যি থমথম খেয়ে গেল। আত্মবিশ্বাসের খানিকটা টান পড়লো যে পিড়পিড় করে বলল, আমাকে কি ওর পছন্দ হয়নি? মগা নির্বিকার ভঙ্গিতে বলল যে না। কেন? আমার সমস্যা কি? বলতে বলতে আমি বেশ অস্থির হয়ে নিজেকে অবাধ্য চুলগুলোতে হাত দিল, ঠিকঠাক করার চেষ্টা করলো। মগা খানিক ভেবে বলল, হ্যাঁ কালা, আপনিও কালা। কালায় কালায় অমাবস্যা, এটাই সমস্যা। দ্বিতীয় রাত। দিকবিধ্বস্ত কালো জলের বুক চিরে দুটো বিশাল জাহাজ তীব্র বেগে ছুটে আসছে। ওপরে খোলামেলা পাটাতনে বাতাসে ঝাপটে এসে লাগছে শরীরে। সেখানে একসাথে টিমটিম আলোয় নিচে রাতের খাবার নিয়ে বসে আছে আমির আর নবাব। নবাব বলল, মঞ্জু বাবুর্চির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমির ধীরস্থিরভাবে জবাব দিল, বেইমানটাকে এত সহজে মারবো না, দেখি কত দূর যায় ও। নবাব নিরুত্তর ভঙ্গিতে খাইয়ে যাচ্ছিল। আমির আচমকা তার দিকে তাকিয়ে যোগ দিল, ওর শেষটা তুই করবি, কিন্তু এখন না, সামনে এলে আমি বলবো। নবাব মনুসম্মতি জানিয়ে মাথা নাড়ল। বেঈমান শব্দটা তার প্রতি আত্মজন্ম ঘৃণা। কিছুক্ষণ পর আমি নিস্তব্ধতা ভেঙে বলল, তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। বিস্ময়ে নবাবের হাতের গ্রাস থমকে গেল। আমির এক লোকমা মুখে তুলে বলতে লাগলো, আমার একটা প্রতিশোধ বাকি নবাব, কিন্তু শত্রু যে জায়গায় থাকে আমি চাইলে হুট করে টুপি চেপে ধরতে পারি। তাকে হারাতে হলে আমাকে তার সামনে হতে হবে, বা তার চেয়েও বড়। এই জায়গায় পৌঁছাতে 10-20 বছর লাগবে। আমার ধৈর্য ধরতে পারছি না। প্রতিশোধের কারণ বা শত্রুকে, সেসব কিছু না জেনে নবাব ভাত ঝোল মাখতে মাখতে নিচু সুরে বলল, আপনি যেখানে পৌঁছাতে চান আমার সেখানেই পৌঁছাবো। আপনি যেখানে বলতে চান আমি সেখানেই যাব। তোকে বিদেশে না, যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। এবছর ব্যাংককে চলে যাবি। সেখান থেকে পুরো বিশ্ব আমার হাতে হবি, আমার শক্তি হবি। ব্যাংককের আন্ডারগ্রাউন্ড তোর দখলে থাকবে। আপনার মেয়ের রক্তের বদলা নিতে আমাকে যতদূর যেতে হয় যাব। আমির মনে মনে কিছুটা চমৎকৃত হলো। সে একবারও স্পষ্ট করে বলেনি কিসের প্রতিশোধ তার বুকে চেপে আছে। শুধু তার ভেতরে তপ্ত তৃষ্ণা, তার আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার সংকল্প দেখাতে নবাব সত্যিটা আঁচ করে ফেলেছে। বিস্ময়টুকু সে নিজের মাঝে অভিব্যক্তভাবে প্রকাশ করতে দিল না, চুপ হয়ে গেল। নবাব সাধারণ কথা বলছে এমনভাবে মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বলল, আপনি তাহলে আপনারা ছায়া হয়ে লড়বো। আপনি না থাকলে আপনার প্রতিশোধ হয়ে চলবো। আপনার মেয়ের খুনিকে নরক পর্যন্ত ধাওয়া করব, কসম খোদার। আমিরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে হাসিতে মায়ের রেশ নেই। সে জানে এই বয়সে ছেলেদের রক্ত টকবগে হয়ে ফোটে। নেতার প্রতি তাদের থাকে অন্ধবিশ্বাস, নেতার প্রতি তাদের অন্ধ আবেগ। আমিরও তা ভালো লাগে। এই ছেলেটা অল্প দিনে তার বিশ্বাসটা জুগিয়ে নিয়েছে। তার মতো করে তাকে কেউ বোঝে না। না বলা কথাগুলো কিভাবে যেন অব্যক্তভাবে সে বুঝে নেয়। তাকে সব বুঝে বলতে হয় না। আমিরের কাছে হিসাবটা খুবই সহজ। নবাব যদি কখনো বেইমানি করে তবে কুকুর বিড়ালের মতো তাকেও শেষ করে দিবে। নবাব তার এত কাছের লোক হলেও তাকে শেষ করতে আমিরের হাত তিলমাত্র কাঁপবে না। তবুও নবাবের অগত্যে আমির তার মুখের দিকে তাকিয়ে ভাবে, একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি এতটা বিশ্বস্ত হয়ে যেতে পারে। আবার পর মুহূর্তে এটাও ভাবে, বিশ্বাসঘাতকদের কখনো সে মেনে নিতে পারবে না। তাকেও শেষ করে দিতে হবে নিমিষেই। তবু নবাবের অনুগত্য আমিরকে মুগ্ধ করে। সে নবাবকে ঠিক ভালোবাসে না সত্য, তবে তাকে ভীষণ পছন্দ করে। তার পুরো নাম নবাব আল কাইয়োরা। দু চোখের মণি দুটো রঙের চশমা পরে। আন্ডারগ্রাউন্ড নিয়ে যদি আবার কখনো কোনো চরিত্র লিখি তবে ওই হবে প্রধান। বর্তমান পর্ব, ও সরি, এটা হচ্ছে লেখিকার নোটস, যে ওর পুরো নাম নবাব আল কায়রো। দুটো চোখ মণি, দুটো রকমের চশমা পরে। আন্ডারগ্রাউন্ড নিয়ে যদি আবার কখনো কোনো চরিত্র লিখি তবে ওই হবে প্রধান। পরবর্তী পর্ব লেখা আছে, কিছু অংশ ছাড়া আগামীকাল দেব, যদি শরীর ভালো থাকে, নয়তো তার পরের দিন। আর নবাবের বাবার হত্যার ঘটনা 2-3 বছর আগের এক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। সম্পত্তির জন্য বা ব্যক্তিগতভাবে কিছুর জের ধরে এক ছেলে তার বাপকে খুন করেছিল।